আসলে আমি সারপ্রাইজ দিতে এসে নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। ওদের আজকে চলে আসার কথা, হুট করে কি একটা ডিসিশন নিল যে কদিন পর আসবে। কোনো প্রবলেম হয়েছে আমার সাথে, মানে ঠিক মতো শেয়ারও করেনি। সো আমি মানে রওনা দিয়ে ফেলেছিলাম, তো তাই আর ব্যাগ যায়নি। তো না না, তুমি এসে ভালোই করেছো। আসলে আমাদেরও কিছুদিন আরাফের সাথে যোগাযোগ হচ্ছে না, মানে ফোনটা বন্ধ পাচ্ছি। ফোনটা করবে নিশ্চয়ই, ভালো ছেলে, ফোন করবে, অবশ্যই করবে, যোগাযোগ করবে। জি অবশ্যই, আরাফ ইজ আ ভেরি গুড গাই এবং ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব ভালো। না হ্যাঁ, আরাফ তো বেশ অনেক গুণী ছেলে, ভালো ছেলে। ওর বাপ মায়ের মুখে অনেক গুণের কথা শুনেছি। মানে আমার বন্ধুরা এঙ্গেজমেন্ট, ওরা আসেনি কিন্তু আমি এসে হাজির। আসলে ওদের তো আজকে চলে আসার কথা ছিল, কিন্তু হুট করে কি একটা প্রবলেমের কারণে ওরা মানে ফ্লাইটটা পোস্টপোন করেছে। তো আমি একটু ঝামেলা দিয়ে দিলাম আপনাদেরকে। তুমি আসাতে আমার একটা সুবিধা হয়েছে, মানে আমাদের প্রিপারেশন ঠিকঠাক আছে কিনা, কোনো কিছু শর্ট পড়লো কিনা, বা আরাফের কি পছন্দ অপছন্দ সব তুমি বলতে পারবে ঠিক মতো। আরেকটা ব্যাপার খুব অকওয়ার্ড লাগছে, মানে একটা নতুন পরিবার, আমি আসলে কাউকেই চিনি না। আর কে আরাফের কি হয়। ও সরি, আমার আগে ইন্ট্রোডিউস করে দেওয়া উচিত ছিল। উনি হচ্ছেন আমার বড় ভাই, আর এটা ওর মা, ওয়াইফ। ও পাশে আমার শ্যালক। ভালো আছেন? আর ওইখানে দাঁড়িয়ে আছে ওর চাচি আর মামি, আর বাকিরা সবাই ওর কাজিন। হাই হ্যালো। আর ওই যে দাঁড়িয়ে আছে ওখানে, ওটা ওরু, আমার একমাত্র মেয়ে, আরাফের উদ্দি ফিয়ান্সে। কি নাম যেন তোমার? আন্টি তমাল। তমাল, ঠিক আছে, তুমি খাওয়া দাওয়া করো, ঘুরে ফিরে দেখো জায়গাটা, আর আমাদের ডেকোরেশনের যদি কোনো কারেকশন থাকে বলে দিও। না না প্লিজ, পুরোপুরি আপনাদের ব্যাপার। না না, তোমরা ইয়াং ম্যান, তোমরা তো একটা নতুন আইডিয়া দিতেও পারো। হ্যাঁ আপু চল না। তুই যা না, তোর তো যেতে ইচ্ছা করছে, দাঁড়িয়েছিস কেন আমার সাথে? আমার এখানে ভালো লাগতেছে, যা। আপু চল না, ওখানে তো তমাল ভাইয়া আছে, একসাথে সবাই মিলে খেতে পারবো। তমাল কে রে? কেন, তোমার বরের বন্ধু। তোকে না আমি বারবার নিষেধ করছি তোমার বর তোমার বর তোমার বর এগুলো না বলতে। এটা না আরেকবার যদি বলিস একটা থাপ্পড় মেরে দাঁত সবগুলো ফেলে দিব। অসভ্য। বারবার এসব বলিস কেন ওরু? তুই তো জানিস তোর বিয়ের সমস্ত প্রস্তুতি শেষ, এখন না বললে তো হবে না। মা, আমি একটা ছেলেকে চিনি না, আমি জানি না, কখনো দেখিনি, মানে হুট করে এভাবে বিয়ে হয় নাকি? আমি পারবো না বিয়ে করতে মা, যেভাবে বিয়ে ক্যান্সেল করবো, আমি পারবো না। ওরু, তোর বাবাকে কি আমি চিনতাম? তোর বাবা কি আমাকে চিনতো? আমরা কি বিয়ে করে সুখে নেই? শোন মা, চেনা জানা শোনা এটা সম্পূর্ণ অন্য ব্যাপার, এটা হৃদয়ের ব্যাপার। একসঙ্গে সংসার করতে গেলে তখন চেনা হয়, জানা হয়, মায়া হয়। হ্যাঁ, তাছাড়া তুই যেই ছেলেকে ভালোবাসিস, তুই কি তাকে চিনিস? চিনিস না। ফেসবুকে একটু চ্যাটিং হয়েছে, প্রেমে পড়ে গেছিস। মানে তোরা এই জেনারেশন ছেলে মেয়েরা না উদ্ভট একদম। আমি ওকে অনেক ভালো মতো চিনি, শুধু দেখাই সবকিছু। ওর সাথে আমার পরিচয় আছে, ওর সাথে আমার মনের মিল আছে, আর তার থেকে বড় বিষয় আমি ওর প্রেমে পড়েছি ওর কবিতায়। ওরু, এসব অবাস্তব কথা, একদম অবাস্তব মা। তাছাড়া ছেলেটা যদি তোকে ভালোই বাসতো, কোথায়? সে তো তোকে কিছু বলতো, আমাদের সামনে আসতো, আমাদের সামনে এসে প্রপোজ করতো যে আমি আপনাদের মেয়েকে ভালোবাসি, আপনাদের মেয়েকে বিয়ে করতে চাই। কোথায় সে? কোথায়? হাওয়া। তার মানে সেই ছেলেটি হচ্ছে কাওয়ার্ড। ঠিক আছে, তোর জন্য আমরা যেটা ঠিক করেছি সেটা তোর ভালোর জন্যই করেছি। হ্যাঁ,
তোমরা তো আমার অনেক ভালোর কথা ভেবে আমার জন্য যা করছো সব করছো। আমি বারবার বলেছি মা আমি বিয়ে করবো না করবো না করবো না, তারপরে তোমরা আমার ইচ্ছার কোনো দাম দিচ্ছ না। আমি কিভাবে এই মানুষটার সাথে সংসার করব? আমি তো চাই না, মানে আমি সারাটা জীবন একটা মানুষের সাথে থাকবো যে মানুষটাকে আমি চাই না, যে মানুষটাকে আমি ভাবতেই পারছি না। তোমরা আমাকে জোর করে এই মানুষটার সাথে বিয়ে দিচ্ছ। কি হয়েছে রে? কান্না কিসের? বাবা আমি এই ছেলেকে বিয়ে করতে পারবো না বাবা। এসব বলে আর এখন কোনো লাভ নেই, তুই ঘরে যা। আমার ভালো মন্দের কি কোনো দাম নেই তোমাদের কাছে? ভালো মন্দ তুই কি বুঝিস? এঙ্গেজমেন্টের ডেট ঠিক হয়ে গেছে, মেহমানরা সব চলে এসছে, আরাফের বন্ধু চলে এসছে, এখন তুই বলছিস তুই বিয়ে করবি না? বললেই হলো নাকি? ছেলে খেলা পেয়েছিস? তোকে যা বলছিস তাই কর, যা ঘরে যা। আজব ব্যাপার তো, আজকালকার ছেলেমেলে শুরু করেছে কি? ফেসবুকে পরিচয়, মেসেঞ্জারে চ্যাটিং, তারপরে প্রেম, তারপরে বিয়ে, তারপর 6 মাস পরে উধাও, হ্যাঁ ডিভোর্স, এগুলো তো হচ্ছে এখন। যত সব। কেমন আছো? আপনি আমাকে তুমি করে বলেন কেন? ওহ আই এম রিয়েলি সরি। আমার আসলে তোমাকে তুমি করে বলাটা একদম ঠিক হয়নি। এখন থেকে আমি আর কখনোই তোমাকে তুমি করে আর বলবো না। আমার সাথে ইয়ার্কি করছেন? আপনাদের দেখছি ভালো অভদ্র। আমাকে তোমার পছন্দ না কেন? আরাফ আমার ফ্রেন্ড বলে তাই? শুনুন, আপনার ফ্রেন্ড আরাফকে আমি দেখিনি, দেখতে চাই না, আর দেখার কোনো প্রয়োজনও মনে করি না। আর আপনার ব্যাপারে তো আমার আগ্রহ অনাগ্রহ কিছুই নেই, কারণ আপনি তো আমার চ্যাপ্টারই নেই। কেন ভয় হয়? কিসের ভয়? আত্মবিশ্বাস নেই? কার নেই? তোমার। কারণ আমার সাথে কথা বললে, আমার সাথে সময় কাটালে, আমার সাথে মিশলে তুমি আমার মধ্যে ডুবে যাবে, তাই। এমন কিছু? আপনি তো দেখছি আপনার ফ্রেন্ডের উডবি ফিয়ান্সির সাথে লিটারালি ফ্লার্ট করছে। একটু আগে তুমিই তো বললে যে আমার ফ্রেন্ডের প্রতি তোমার কোনো আগ্রহ নেই, দেখার কোনো প্রয়োজন নেই। তাহলে এখন আবার বলছো উড বি ফিয়ান্সে। তোমার নিজের কথার সাথেই তো নিজের কথা মিলছে না। দেখুন, আপনার সাথে না এই মুহূর্তে কথা বলার ইচ্ছা আমার নেই। আপনি প্লিজ এখন যাবেন এখান থেকে। ওকে। ফাইন, তাহলে আমি যাই।
আরবের সাথে তোমার কতদিনের পরিচয়? অনেক দিনের। আমরা তো এক ইউনিভার্সিটিতে পড়তাম। আসলে আমরা খুব ক্লোজ ফ্রেন্ডস। ও যদি কোনো শার্ট কিনতো নিজের জন্য, আমার জন্য একটা কিনতো। একই একই শার্ট পরতাম আমরা। আর প্যান্ট? এক্সকিউজ মি? প্যান্ট পরতে? জি, প্যান্টও পরতাম। তুমি কোথায় পড়তে? জি, আমি কোমরের উপরে পড়তাম। মানে কোন ইউনিভার্সিটিতে পড়তে? ও, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম। ঢাকা ইউনিভার্সিটি? কিন্তু আরাফ তো বুয়েটে পড়তো, ওর সিভিতে তাই লেখা আছে। জি, ঠিকই লেখা আছে। মানে আমাদের ক্যাম্পাস তো পাশাপাশি ছিল, তো সেই সূত্রেই পরিচয়, বন্ধুত্ব। সেই সূত্রে এত ঘনিষ্ঠ? আসলে ও যে সাবজেক্টে পড়তো সেখানে পদার্থবিজ্ঞান ছিল, আর আমি পড়তামই পদার্থবিজ্ঞান নিয়ে। আচ্ছা, বাদ দাও ওসব কথা, যেটা বলতে চাচ্ছিলাম। জি, আমাদের তো আসলে এঙ্গেজমেন্টের ডেটটা ফিক্সড করে ফেলেছি, সব আয়োজনও কমপ্লিট, কিন্তু আরাফকে পাওয়া যাচ্ছে না ফোনে। আর ওর ফ্যামিলির যে নাম্বারটা আমাদের কাছে ছিল সেটা বন্ধ পাচ্ছি। তো তোমার সাথে কোনো যোগাযোগ হয় নাকি? মানে কোনো কথা হয়েছে এর মধ্যে? হ্যাঁ, ডেফিনেটলি হয়েছে। অ্যাজ আই অলরেডি মেনশনড, উই আর ভেরি ক্লোজ ফ্রেন্ডস। তো ওই ঝামেলাটা হলো কি, ও যেখানে আছে আর আমাদের দেশে যে সময়ের পার্থক্যটা, ওটা খুব বড়, মানে 12 আওয়ার্স। তো এই 12 ঘন্টার এই পার্থক্যের কারণে আমাদের আসলে ঠিকঠাক মতো কথা হয় না, মানে ফ্রিকোয়েন্টলি আগের মতো কথা হয় না। বাট সব ঠিকঠাক আছে। লাস্ট যেবার কথা হয়েছিল, চিন্তার কিছু নেই, সবাই ঠিকঠাক আছে। ঠিক আছে, আমরা চিন্তা করবো না। তুমি ওর সাথে তো আমাদের কথা বলিয়ে দিতে পারো। শিওর। আচ্ছা, ওর সাথে যে নাম্বারে তুমি যোগাযোগ করো সেই নাম্বারটা আমাদের দাও, আমরা যোগাযোগ করে নেবো। কি দুলাভাই? ভেরি গুড, জীবনের প্রথম একটা দামি কথা বললে। হ্যাঁ, তুমি কিন্তু নাম্বারটা দিতে পারো। ঠিক আছে, দিয়ে দিব। আচ্ছা, রাত তো অনেক হলো, তুমি যাও, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো। আর এখানে তো ঠিকঠাক আছে সব কিছু না? মানে কোনো ঝামেলা নেই তো? না না, কোনো ঝামেলা নেই। কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে জানাবে, ঠিক আছে? জি আঙ্কেল, থ্যাংক ইউ। তুমি কি একটা বিষয় লক্ষ্য করছো? কোন বিষয়? আরে ওই যে আমাদের বাড়ি যে ছেলেটা এসেছে, ওর আচরণটা কেমন সন্দেহজনক না? কোন আচরণ? আমার কাছে তো ভালোই মনে হইতেছে, বরং পাত্রের চেয়ে পাত্রের বন্ধুরই আমার কাছে বেশি ভালো লাগতেছে। তা তো ভালো লাগবেই, কারণ গ্রাম থেকে তোমাকে আমি উদ্ধার করে নিয়ে এসেছি শহরে। আরে এই জন্য কি বলে, মেয়ে মানুষের বুদ্ধি হাঁটুর নিচে থাকে। কি বলতেছে এসব? আমি তো কিছুই বুঝতেছি না। তা বুঝবা কিভাবে? কিছু বললেই তো বলবো আমি সন্দেহ করি, শুধু আমি সন্দেহ করি। তুমি একটু পর্যবেক্ষণ করে দেখো ওই ছেলেটা কিভাবে মামনির আশেপাশে শুধু শুধু ঘুরঘুর করে। আচ্ছা, যার বিয়ে তার খোঁজ নাই, পাড়াপড়শির চোখে ঘুম নাই, ওই ছেলেটা কেন আসলো? আর আমাদের পাত্র কেন আসছে না? আচ্ছা, তোমার এই সন্দেহপাতিকটা একটু কমাও। ছেলেটা আসছে পাত্রের সঙ্গে বিয়ে বাড়িতে, তো বিয়ে বাড়িতে একটু ঘুরে ফিরে দেখবো না? তাতে তোমার সন্দেহ বাইরে গেছে। তোমাকে যে জন্য ডেকেছিলাম আসলে সেই বিষয়টা বলতে পারছি না। শোনো, যদি পারো তুমি ওই ছেলেটার দিক লক্ষ্য রাখবে এবং আপাকেও বলে দেবে মামনের দিকে একটু লক্ষ্য রাখতে, তাহলে বিষয়টা অনেকটা পরিষ্কার হয়ে আসবে। কি বুঝতে পেরেছো? যাও যাও যাও। আচ্ছা, যাইতাছি।
তুই কে? তুই আমারে চিনস? আমি কে? না চিনি না। আমি এই পুকুরে মরে গেছিলাম। এই পুকুরে মরার অতৃপ্ত আত্মা সায়নে মানুষ পাই, মানুষের গন্ধ পাই, চুষা খেলা। তুই কালকে সকালের মধ্যে দিকে যাবি গা। কি কইছি বুঝছস? জি। কালকে সকালের মধ্যে না গেলে আমি কিন্তু তোর রক্ত খেলাবো। জি। মনে রাখি। এক্সকিউজ মি, আপনার কাছে একটা প্রশ্ন ছিল। আপনি ভূত না পেতনি? কোনো সন্দেহ আছে তোর? তুই সন্দেহ করস? তোর গাড্ডা কি আমি অনিমটকায় খাবো রে মগা? এখন ওই মগার বাচ্চা, তোর মতো এরকম অনেক মগা আমি খাইয়া বড় হইছি। বুঝছ নাই? তোর রক্ত খেলাবো সকলের মধ্যে আমি দিকে পাবো। জি। বুঝছস? জি। এক্সকিউজ মি, আরেকটা কথা বলি প্লিজ, রাগ করবেন না। দেখেন আমি ভোরের আগেই চলে যাব, কথা দিচ্ছি। শুধু তার আগে আপনার চেহারাটা একবার দেখতে চাই। এই তুই আমারে ডরাস না? ডরাই, কিন্তু একটা বারে কি টিং টং। কেমন আছেন? আমি তো রক্ত খাইতে আইছি, মানুষের রূপে আইছি। না ভাইয়া, অ্যাকচুয়ালি আমার না এটা একটা প্রবলেম আসলে ছোটবেলা। না না, প্রবলেম আবার কি? এই প্রবলেম কি রে বাবা? তুই চিনছস আমি কে? রাতে ডরাইছস? ডরাস ভাই প্লিজ, এইসবে ভয় পাবেন না। আসলে অ্যাকচুয়ালি এটা আমার একটা প্রবলেম। আসলে আমার মধ্যে কি কস তুই? তোরে খাওয়ার লেগে জন্ম নিছি, তোর রক্ত খামু। আচ্ছা ভাইয়া আসলে কিছু মনে করবেন না ভাইয়া, আমার এটা একটা সমস্যা। তো ছোটবেলা থেকেই আমার মধ্যে একটা বাজে জিনিস ভর করে আছে। এই প্রবলেমটা প্লিজ আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন। না না না, এটা একটা সিরিয়াস প্রবলেম। আমি আসি। হ্যাঁ, জি। সরি ভাই, সরি। জি। মাইন্ড না না, ঠিক আছে, মাঝে মাঝে হয় আর কি। ঠিক আছে। তোরে আমি সকলের মধ্যে খামু। কেমনে খাবেন? আমি তো সকালে চলে মটকায়া আমি তো সকালে সব রক্ত চুষা চুষা খামু। মগার বাচ্চা, সকালের মধ্যে যাবি। যাবো যাবো। ডরাইছস? এইবার এইবার ভাইয়া সরি ভাই, কিছু মনে করবেন না, কিছু মনে করিনি, ভয় পাবেন না। ভয় পাইনি। ওকে, গুড নাইট। গুড নাইট। গুড মর্নিং। গুড মর্নিং আমনি। কেমন ঘুম হয়েছে? হ্যাঁ, ফ্যান্টাস্টিক। এই তোর জন্য একটা নতুন কবিতা বই এনেছি। থ্যাংক ইউ চাচু। কি রে, তোমার কিছু খুঁজছিস নাকি? না মানে ওই চা খাচ্ছ? হ্যাঁ আমি খাও খাও খাও। তোমরাই তো না, আর কেউ নেই এখানে না? ওকে, ফাইনালি গেছে, ভয়ে চলে গেছে, ভয়ে ভেগে চলে গেছে। একটা বল ধরতে পারেন না? কি হা করে আছেন কেন? আপনি আপনি জাননি? কোথায় যাব? আপনার না আজকে যাওয়ার কথা ছিল? আমার চলে যাওয়ার কথা ছিল? হ্যাঁ। আমি কি একবার বলেছিলাম আমি চলে যাব? কই না তো, আমি তো কাউকে বলিনি আমি চলে যাব। Shit!
আসলে আপনি কি চান বলেন তো? আমি কি চাবো? ইনফ্যাক্ট আপনার কাছে কি চাবো? আর আপনারও বা আমাকে দেওয়ার মতো কি আছে? মানে মানে এখন আমার ফ্রেন্ডের জন্য যদি হয় তাহলে হ্যাঁ, বিয়ের জন্য চাইতে হলে আপনার বাবার কাছে চাইতে পারি, কিন্তু আপনার কাছে কেন চাবো? আপনিও তো কিছু করেন না, টাকা পয়সা নিশ্চয়ই জমানো নাই কোনো, আছে? নাই। আপনি তো দেখছি ভালোই লোভী, আবার সাথে কিঞ্চিত চরিত্রহীন। তোমার প্রেমে পড়ে হে প্রিয়, যদি হতে হয় চরিত্রহীন, তাহলে সেই চরিত্র আমার প্রয়োজন নেই। এত ঘাবড়াবেন না, জাস্ট কবিতা। আচ্ছা, আপনি কি ডাকাত নাকি ফ্রড? আমার তো মনে হচ্ছে আমরা যখন সবাই ঘুমিয়ে পড়বো তখন আপনি আমাদের সবকিছু লুটপাট করে এখান থেকে ভাগবেন। যে বাড়িতে আপনার মতো পেতনি আছে সেই বাড়ি লুট করার সাহস কে করবে? আপনি আমাকে পেতনি বললেন কেন? সেটার উত্তর আপনি খুব ভালো করেই জানেন কেন বলেছি। কি কি আপনাকে একটা সত্যি কথা বলি। এতদিন যা বলেছেন সব মিথ্যা বলেছেন। আপনি কথাটা আগে শুনুন। জি বলুন। আমি গত বছর ইউনিভার্সিটি শেষ করেছি। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। ইউনিভার্সিটিতে আমি কোনে কোনে 20টা প্রেম করেছি। কয়টা? 20টা। এর মধ্যে 4টা রিলেশন ছিল, অনেক গভীর সম্পর্ক। ও মাই গড, আপনার অবস্থা তো খুব গুরুতর। কি বলেন? এখনো তো গুরুতর অংশটা বললামই না আপনাকে। আরো আছে? হ্যাঁ, গুরুতর কথাটা বলবো এখন। আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তাম। আচ্ছা। ইউনিভার্সিটিতে কোনো হল ছিল না। ওহো, ব্যাড লাক। গুড লাক। একটা বাসা ভাড়া করে একা থাকতাম। একা? একা একা? হ্যাঁ। আর এই বাসায় প্রায় সময় আমার বয়ফ্রেন্ড আর আমি একসঙ্গে একসঙ্গে কি করতেন আপনারা? একসঙ্গে দুজন মিলে কি করতেন? কি করতেন একসঙ্গে? একসঙ্গে হ্যাঁ। একটা ছেলে একটা মেয়ে যখন এক হয় তখন কি করে? আমি তো বুঝতে পারছি, কিন্তু আপনারা কি করেছিলেন? গঞ্জিকা সেবন করেছিলেন? কি ব্যাপার, কি হচ্ছে এখানে? কথোপকথন হচ্ছে। মামা, আপনার ভাগ্নে কিন্তু বেশ অভিজ্ঞ এবং মেধাবীও। মেধাবী সে আর বলতে। শোনো, আমার ভাগ্নি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিল, পড়েনি, কারণ পরিবেশ ভালো না, তাই সে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হলো। মজার বিষয় কি তা জানো? তার দাবি একটাই, আমাকে তাকে নিয়ে যেতে হবে এবং নিয়ে আসতে হবে। পুরো 4 বছর আমি তাকে সঙ্গে করে নিয়ে গিয়েছি, সঙ্গে করে নিয়ে এসেছি। আরে এই সময় যে সমস্ত ছেলে মেয়েরা প্রেম করে, আনন্দ ফুর্তি করে, আমার ভাগ্নি ওসবের ভেতরে নেই। আচ্ছা শোনো শোনো, তোমাকে একটা ঘটনা বলি। একটা ছেলে অরুকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। অরু মা ছেলেটাকে ধরে সোজা আমার কাছে নিয়ে আসলো। তারপর? ওর জীবনে কোনো গোপনীয়তা নেই, ওর সব কিছু আমরা সবাই জানি। বাহ, তাহলে তো আমার বন্ধু আরাফ বউ হিসেবে খুব ভালো একজন মেয়ে পাচ্ছে। সে আর বলতে, আমার অরু মা যে ঘরে যাবে, যার বউ হবে, সে খুবই ভাগ্যবান হবে। ভাইজান, একটা বিষয় কি লক্ষ্য করেছেন? কি বিষয়? এই অরুমাকে এঙ্গেজমেন্টের বিষয় নিয়ে যতটা চিন্তিত মনে হচ্ছিল, এই কয়েকদিন ধরে তার মনটা কিন্তু একটু পরিবর্তন হয়ে গিয়েছে। একটু হাসি খুশি থাকার চেষ্টা করছি। কিন্তু বাইরে থেকে হাসি খুশি থাকা দেখা যদি
ধরে নেওয়া হয় যে ভিতরেও, সেটা বোধহয় ঠিক হবে না। আমার মনে হয় কি জানো, আমাদের উচিত ছিল ও যে ছেলেটাকে ভালোবাসতো তার সম্পর্কে একটু খোঁজ খবর নেওয়া। আরে ভাইজান, আপনি তো আপনার ভাইকে চেনেন, সে তো এই সমস্ত বিষয় মেনেই নেবে না। দরকার হলে কেটে নদীতে ভাসিয়ে দেবে, তারপরে এই সমস্ত কাজ করতে দেবে না। যাক, ও যখন রাজি হয়েছে। আচ্ছা, ওই যে ওর বন্ধুটা এসেছিল, ওটার কি অবস্থা আছে, কেমন? ও ভাইজান, আপনাকে তো বলাই হয়নি, ওর আচরণ যেন কেমন সন্দেহজনক আমার কাছে। এই সব কিছুতে আপনি সন্দেহ খুঁজেন, আপনার এই অভ্যাসটা বাদ দেন তো। খামাখা কেন ওর পিছনে গিয়ে সন্দেহ সন্দেহ করে ঘুরে বেড়াচ্ছে? আচ্ছা ঠিক আছে। শুনুন, আমি আপনাকে আগেও বলেছি, এখন আবারও বলছি, এই বিয়েটা আমি করব না। এঙ্গেজমেন্ট হওয়ার তো প্রশ্নই ওঠে না। আপনি আপনার ফ্রেন্ডকে বলে দিবেন যে তার ফ্যামিলি নিয়ে যাতে এখানে না আসে, আর আপনি এখন এখান থেকে চলে যাবেন। চলে যাব, কিন্তু তার আগে আমার জানতে হবে যে আপনার এই মহৎ উদ্দেশ্যের কারণ কি। কারণ আমি একজনকে ভালোবাসি। ভালোবাসেন তো ভালোবাসেন, ভালো কথা। যাকে ভালোবাসেন তার কথা আপনার ফ্যামিলিকে গিয়ে বলুন, আমাকে বলছেন কেন? বলেছি, বলে কোনো লাভ হয়নি, এজন্য আপনাকে বলছি। দেখুন, আমি বুঝতে পেরেছি আপনি নাছোড়বান্দা, এজন্য সারেন্ডার করছি। আপনি প্লিজ এখান থেকে চলে যান। যাব, তার আগে একটু আপনার প্রেমিককে দেখতে চাই। একটা মানুষকে ভালোবাসেন, তার জন্য আপনার অ্যারেঞ্জ ম্যারেজ আপনি ভেঙে দিচ্ছেন। মানুষটাকে একটাবার দেখান না, একটু দেখি। লাকি তো, খুব লাকি মানুষ। আমার সাথে দেখা হয়নি। এক্সকিউজ মি, আপনার সাথে দেখা হয়নি? আচ্ছা, দেখা না হতেই পারে, ভিডিও কলে তো কথা হয়েছে। হয়নি। ভিডিও কলে কথা হয়নি? আচ্ছা, আপনি তার ছবি দেখান। ছবি নেই। আপনি আপনি কি সুস্থ মস্তিষ্কে কথা বলছেন? একটা মানুষকে আপনি ভালোবাসেন, তার সাথে আপনার দেখা হয়নি, কথা হয়নি, ছবিও নেই, মানে আপনি তাকে দেখেননি। আমি তো ভেবেছিলাম আপনার আত্মবিশ্বাস কম, এখন তো দেখছি আপনার আত্মবিশ্বাস খুব বেশি। একটা মানুষের সাথে আপনার কখনো দেখা হয়নি, তাকে ছবিতে পর্যন্ত দেখেননি, কিন্তু তার সাথে অনবরত কথা বলে গেছেন দিনের পর দিন, আর তার প্রেমে পড়ে গেছেন। প্রেমে পড়া কি এতই সস্তা? আমরা 8-10টা সম্পর্কের মতো আমাদের সম্পর্কটাকে সস্তা বানাতে চাইনি। ভালোবাসার জন্য কি চেহারা দেখাটা খুব প্রয়োজন? ভালোবাসার জন্য প্রয়োজন সুন্দর একটা মনের। তো আপনি কি দেখে প্রেমে পড়েছেন? শুধুই একটা সুন্দর মন? কবিতা পড়ে। কবিতা? রাফির সাথে আমার পরিচয় ফেসবুকে। আমি ওর কবিতা পড়ে ওর প্রেমে পড়ে যাই। আমার সাথে ওর দেখা হয়নি, কিন্তু কখনো আমরা প্রয়োজনও মনে করিনি। ভেবেছিলাম দেখা করব, কিন্তু এর মধ্যে আমার বিয়ে ঠিক হয়ে যায় আর এই ঝামেলার মধ্যে পড়ে যাই। আপনি জানেন, রাফি অনেক ভালো মনের মানুষ। ভালো মনের মানুষ না হলে এত সুন্দর, এত দারুণ লেখা কিভাবে লেখে? কি সুন্দর তার কবিতা, আমি হারিয়ে যাই, আমি ডুবে যাই ওর লেখায়। আমার তো মনে হয় মাঝে মাঝে ওর মধ্যে ম্যাজিক আছে। ওর লেখা পড়লে আপনি বুঝতে পারবেন ও কতটা ভালো। আশ্চর্য,
এই কথাগুলো আমি বা আপনাকে কেন বলছি? আচ্ছা, আপনার এই রাফির সাথে আপনার কথা হয় না? হয়। তাহলে ওকে আসতে বলেন। বলেছি তো। আসবে? আসবে। আর যদি না আসে? অবশ্যই আসবে, কারণ ও ভালো করে জানে ও যদি না আসে আমি পৃথিবী থেকে চলে যাব, সবাইকে ছেড়ে, ওকে ছেড়ে আমি হারিয়ে যাব। ওর আসতেই হবে, ও আসবে। যে থাকে হৃদয়ে বাম নিলয়, সে কি কবু হারায়? হৃদয় যেমন রক্তকে সারা শরীরে প্রবাহিত করে, ঠিক তেমনি তুমি আছো আমার পুরোটা জুড়ে। এক মনে কবিতা পড়তে গেলি তুমি সেই কবিতায় উঠে আসো, ফুলের বনে চোখ হারিয়ে গেলে তুমি যেন ফুল হয়ে ফুটে হাসো। দাঁড়ালে বারান্দায় ছুঁয়ে দিতে আমায় হাওয়া হয়ে যেন তুমি ছুটে আসো। তুমি ভালোবাসার চেয়ে আমায় আরো যেন বেশি ভালোবাসো। তুমি ভালোবাসার চেয়ে আমায় আরো যেন বেশি ভালোবাসো। মেঘলা দিনে তুমি বৃষ্টি হয়ে আমায় ভিজিয়ে চলে যাও, চুড়ির শব্দ হয়ে একলা আমায় কানে কানে কথা বলে যাও। ভাবনায় ডুব দিলে কোনো এক গভীর রাতে তোমার কারণে হয় মন উদাস। তুমি ভালোবাসার চেয়ে আমায় আরো যেন বেশি ভালোবাসো। তুমি ভালোবাসার চেয়ে আমায় আরো যেন বেশি ভালোবাসো। কি একজন কবি মানুষের এত সাহস থাকতে পারে আমার আগে ধারণা ছিল না। শোনো, আমি হচ্ছে শৌখিন কবি। শৌখিন কবিদের সাহস একটু বেশিই থাকে। আর ইতিহাস বলে এই পৃথিবীতে অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ সর্বপ্রথম কবিরাই করে, তাদের কবিতা দিয়ে। তোমার কোনো ধারণা আছে আমি কি করেছি? কি করেছে? আমি পার্সোনালি আরাফের সাথে যোগাযোগ করেছি এবং যোগাযোগ করে আমাদের যত কনভারসেশন আছে, যত স্ক্রিনশট আছে সব ওকে পাঠিয়েছি। আর একটা বিয়ে অফ হয়ে যাওয়া এত সহজ?
সব আমি নিজ দায়িত্বে করেছি। সত্যি? হ্যাঁ, এই জন্যই তো ওদের ফোন অফ, ওরা যোগাযোগ করছে না। মাই গড, তুমি এত কিছু করবে আমার আইডিয়া ছিল না। আমি তোমার জন্য করেছি। আই নো, বাট তারপরেও আমার যদি বিয়ে হয়ে যেত তখন কি করতে? বিয়ে হয়ে গেলে বিয়ে খেতে আসতাম। হ্যাঁ, আমার কবিতার ভক্তের বিয়ে। পারি না আমি? পারি তো। বিয়ে খেতে আসতাম, খারাপ লাগতো না? না, খারাপ লাগবে কেন? আমার ভক্তের বিয়ে। ফাজিল, আমি জানি তোমার খারাপ লাগতো, কারণ তুমি আমাকে ভালোবাসো। বাসি। তোমাকে এখানে ডাকলাম, অরু আর তোমাদের সম্পর্কটা আমি জানি। প্রথম দিন তোমাকে দেখেই আমার ডাউট হয়েছিল। মায়ের মন তো, তোমরা আমাকে ফাঁকি দিতে পারোনি। অরু আমাদের একমাত্র মেয়ে, অরুর বাবার খুব আদরের মেয়ে, কিন্তু এখন অরু এখন আর আমাদের নেই, সে তোমার হয়ে গেছে। অরুকে তোমার কাছ থেকে আর ফেরানো যাবে না মনে হচ্ছে, কিন্তু অরুকে ফেরাতে হবে, সেটা একমাত্র তুমিই পারবে, একমাত্র তুমি। আমি এটাও জানি তুমি অরুকে ভীষণ ভালোবাসো। তোমাদের সম্পর্কটা যদি অরুর বাবা মেনে নিতে পারত, আমি খুব খুশি হতাম। কিন্তু অরুর বাবা ভীষণ ভীষণ রাগী, জেদি মানুষ। তিনি সমাজ, সংস্কার, নিয়ম নীতি মানা মানুষ। অরু আর আরাফের বিয়ের দিন ক্ষণ সবকিছু ঠিক হয়ে আছে। আত্মীয় স্বজন সবাই জানে যে অরু আর আরাফের বিয়ে। এর মধ্যে যদি অরুর বাবা জানতে পারেন, হয় তিনি নিজে মরবেন অথবা তিনি কাউকে মারবেন। আমি তোমার কাছে মা হয়ে দুইটা জিনিস ভিক্ষা চাইব, দুইটা জিনিস। একটা হচ্ছে আমার অরুকে তুমি ফিরিয়ে দাও, আর 2 নাম্বার হচ্ছে অরুর বাবার মান সম্মান, তার জীবন। এই 2টা জিনিস তোমার কাছে ভিক্ষা চাই আমি বাবা। আমি একজন মা, তোমারও নিশ্চয়ই মা আছে। আমার অরুকে ভিক্ষা দাও, আমাদের পুরো পরিবারটার মান সম্মান সবকিছু তোমার কাছে ভিক্ষা চাই। মারা কখনো সন্তানদের কাছে ভিক্ষা চায় না, হাত জোর করে না। মারা সন্তানদেরকে আদেশ করে। আমি আপনাকে কথা দিচ্ছি, কাল থেকে আপনি আর আমার এই চেহারা দেখবেন না। আর অরু তার জীবনে আমাকে কখনো আর খুঁজে পাবে না। আমি চলে যাব, আমি আপনাকে এটাও কথা দিচ্ছি, আপনারা যার সাথে ওর বিয়ে ঠিক করেছেন ওর সাথে ওর বিয়ে হবে। প্রয়োজনে আমি আবারও কথা বলবো আরাফের বাবা মার সাথে।
আমি তোমাকে অন্তর থেকে দোয়া করছি। তুমি খুব ভালো একজন মানুষ। পৃথিবীর সব মায়ের সন্তান যেন তোমার মতো হয়। পৃথিবীর সব মায়ের সন্তান আমার মতো হবে কিনা জানি না, তবে এটা জানি যে পৃথিবীর সব সন্তান যদি আপনার মতো মা পায় তাহলে তারা ভাগ্যবান। আমাকে ক্ষমা করে দিও। ভালো থেকো তুমি, ভালো থেকো। অরু, আমি আসলে তোমার কাছে একটা সত্য গোপন করেছি। দেখো, তুমি যখন আমাকে কদিন আগে হুট করে আরাফের ঠিকানা দিলে, আরাফের প্রোফাইলটা দিলে, তারপরে এখানে আসতে বললে এবং এটাও বললে যে আমি যদি না আসি তাহলে তোমার এঙ্গেজমেন্টের আগেই তুমি সুইসাইড করবে। তো আমি আসলে সবকিছু চিন্তা করে না এখানে আসছিলাম তোমাকে বোঝাতে। একটু ঠান্ডা মাথায় আমার কথাগুলো শোনো। দেখো, এখানে আসার পর তোমার প্রতি আমার অনুভূতিগুলো চেঞ্জ হয়। তোমাকে দেখার পর আমি তোমার উপর দুর্বল হয়ে পড়ি এবং আমি আসলে পরে গিয়ে বুঝতে পারি যে আসলে এটা আমার করাটা ঠিক হচ্ছে না। মানে এরকম দুর্বল হয়ে যাওয়াটা উচিত না, কারণ আমি তো এখানে আসছিলাম তোমাকে বোঝাতে এবং আমার তোমার প্রতি যে ফিলিংসটা সেটা আসলে কোনো ভালোবাসা না। এবং বিশ্বাস করো, তুমিও যে আমাকে যেভাবে দেখো ওটা ভালোবাসা না। তুমি আমার কবিতা পড়ো, আমার কবিতাকে ভালোবাসো, দ্যাটস ইট। আমার সাথে কথা বলতে ভালো লাগে, দ্যাটস ইট। এর থেকে বেশি কিছু না। দেখো, আমার কবিতা তো তোমার মতো অনেক মেয়েই পড়ে, অনেক মেয়েই আমাকে ভালোবাসে। এখন সবাইকে তো আমি বিয়ে করতে পারবো না, তাই না অরু? আমি যদি এই মুহূর্তে তোমাকে বিয়ে করি তাহলে বিশ্বাস করো শুধুমাত্র তুমি আর আমি ভালো থাকবো, কিন্তু তোমার পরিবারের প্রত্যেকটা মানুষ কষ্টে থাকবে। আবার তুমি যদি আমাকে রেখে আরাফকে বিয়ে করো তাহলে তুমি কষ্টে থাকবে, আমি জানি, কিন্তু কয়েকটা দিনের জন্য কষ্টে থাকবে। তুমি বিশ্বাস করো, তোমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো থাকবে। এতগুলা মানুষকে কষ্ট দেওয়ার চাইতে দুটা মানুষ কষ্ট পাওয়া অনেক ভালো। ওরা অনেক ভালো থাকবে, বিশ্বাস করো অরু। আর তুমি? আমি তোমাকে ভালোবাসার জন্য আমার তোমাকে প্রয়োজন নেই। আমি তোমাকে দূর থেকে ভালোবেসে যেতে পারি। বিশ্বাস করো, সেই ভালোবাসাটা হবে অনেক গভীর। সেখানে কোনো জবাবদিহিতা থাকবে না, কোনো বাধা থাকবে না। আমি তোমাকে মন ভরে ভালোবাসতে পারবো এবং আমার মতো করে ভালোবাসতে পারবো। এখনো তোমার পরিবারের কেউ জানে না আমাদের কথা। তুমি প্লিজ কাউকে কিছু বলো না। আরাফের সাথে আমি কথা বলেছিলাম, সবকিছু আমি নষ্ট করেছি, তো আমি আবার কথা বলবো ওর সাথে এবং ওই বুঝিয়ে বলবো যে আসলে দোষটা আমার ছিল, আমি কিছু ভুলভাল ইনফরমেশন দিয়েছিলাম। আমি প্রয়োজনে ওর পরিবারের সাথে কথা বলবো।
আমি রাজি করবো, আই প্রমিস। তুমি প্লিজ আমাকে ভুলে যাও না অরু, প্লিজ প্লিজ তুমি আমাকে ভুলে যাও প্লিজ। ভেঙে যায় বুক, পুড়ে যায় মন, তোমায় হারানো ব্যথা বুকে নিয়ে। ভেঙে যায় বুক, পুড়ে যায় মন, তোমায় হারানো ব্যথা বুকে নিয়ে। যে কথাটা এনেছিল তোমায় কাছে, কি নাম দেব সেই কবিতা, সেই কথায় যদি দূরে নিয়ে যায় তোমার, হবে কি গান সেই কবিতা। কাউকে ছাড়বো না, সব কটাকে গুলি করে মারবো। এত বড় সাহস, আমার মেয়ের এঙ্গেজমেন্ট ভেঙে দেয়। এত টাকা খরচ করে আয়োজন করেছি, রিসোর্ট ভাড়া নিয়েছি, তারপরে অনুষ্ঠান শেষ করে দিল। কাউকে ছাড়বো না। এই হারামজাদাটা কোথায়? ডাক দিও হারামজাদাকে। দুলাভাই, আপনাকে আমি আগেও বলেছিলাম যে ছেলেটাকে কেমন যেন সন্দেহজনক মনে হয়, ওর গতিবিধি একটু বাটপার গোছের। আরে রাখেন তো আপনার, আপনি সব কিছুতেই শুধু সন্দেহ করেন। সেখানে মাথাটা ঠান্ডা কর, ছেলেটাকে ডাক, আমরা ওর কাছ থেকে শুনি কি হয়েছে, তারপরে না হয় বিচার করা যাবে। এই যে পেয়েছি হারামজাদাকে। এই বল তোর আসল পরিচয়টা বল। তোকে আজ গুলি করে মেরে ফেলবো। এই তুই না আরাফের বন্ধু, রবীন্দ্রনাথের সাথে যোগাযোগ হয়? আরাফ বিয়ে ক্যান্সেল করেছে আজ থেকে 10 দিন আগে, কিন্তু তুই আমাদেরকে কিছুই জানাসনি। আসলে তুই কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিলি? আমি রাফিকে চলে যেতে বলেছিলাম তোর বাবার মান সম্মানের কথা ভেবে, কিন্তু যেহেতু রাফি তোর বাবার কাছে ধরা পড়েই গেছে, যা নির্দোষ ছেলেটাকে বাঁচা, পারলে তোর নিজের ভালোবাসার প্রমাণ দে। তোকে আজ গুলি করে মেরে ফেলবো। হাতে সময় নেই, তাড়াতাড়ি যা। বল বল তোর পরিচয় কি? বল, হাতে গুলি করে দেবো। আমি পরিচয় দিচ্ছি, ওর নাম রাফি। আমি ওর কথাই বলেছিলাম তোমাদেরকে, তোমরা বিশ্বাস করোনি, কিন্তু বাবা দেখো ও এসেছে। বাবা ও আমার জন্য এসেছে। ও আরফের বন্ধু তমাল সেজে এখানে এসেছে। বাবা বাবা ও আমাকে অনেক ভালোবাসে। ওই স্ক্রিনশট আরফকে রাফি পাঠিয়েছিল। ডাবল বাট পারি না, ওকে গুলি করে মারবো। ওরে তুই সরে যা। বাবা আমি ওকে অনেক ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচবো না। বাবা ওরে সর, নাহলে ওর সাথে তোকে গুলি করে মারবো। বাবা প্লিজ। হ্যাঁ সেকেন্ড কি করছিস? সবসময় শাসন করো না বড় ভাই, আজকে আমি বাঁচতে পারবো না। করো গুলি, সবাইকে মেরে ফেলো। সবার আগে আমাকে গুলি করো, আমাকে মেরে ফেলো, ভাইজানকে মেরে ফেলো, আমার মেয়েকে মারো, শুধু তুমি নিজে একা বেঁচে থাকো। হ্যাঁ
সবাইকে মেরে তুমি একা বেঁচে থাকো, সুখে থাকো। সারা জীবন তো নিজের জেদ, নিজের দম্ভটাকেই সবার উপরে রেখেছো। কখনো জানতে চেয়েছো তোমার মেয়ে কি চায়? তুমি কি জানো তোমার মেয়ের সঙ্গে যেই ছেলে বিয়ে ঠিক করেছিলে, তোমার মেয়ে সেই ছেলেকে ভালোবাসে না, ওরও ভালোবাসে রাফিকে। ওদের দুজনের ফেসবুকে পরিচয় হয়েছে, সেখান থেকেই ভালোবাসা। কিন্তু ওরও রাফিকে কখনো দেখেনি। এই যে ওরও সবার সামনে হাসি খুশি, সেটা শুধু আমাদের সবাইকে দেখানোর জন্য, কিন্তু ভেতরে ভেতরে মরে যাচ্ছিল। প্রতিদিন প্রতিক্ষণ মেয়েটা মরে যাচ্ছিল। রাফি এসে তোমার মেয়েকে বাঁচিয়েছে, তা না হলে ওরও আত্মহত্যা করত। তোমার মান সম্মান বাঁচাতে নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে রাফি চলে যাচ্ছিল। আমি ওকে অনুরোধ করেছিলাম, আমি তোমার জীবনটা ভিক্ষা চেয়েছিলাম রাফির কাছে, কারণ আমি জানি তুমি কেমন মানুষ, তুমি সইতে পারতে না। আমি তখন রাফিকে বলি যে তুমি চলে যাও, আমাদের মেয়েটাকে ভিক্ষা দিয়ে তুমি চলে যাও। আমিও তো অবাক হচ্ছি, যে ছেলে একটা স্ক্রিনশট দেখে এত বড় একটা আয়োজন ভেঙে দিতে পারে, তার সাথে তো বিয়ে না হয়ে ভালোই হয়েছে। দুলাভাই, আমার মনে হয় কি জানেন, আমাদের অরুমায়ের জন্য যে ছেলে এত বড় রিস্ক নিতে পারে, তার চেয়ে যোগ্য পাত্র আর আমরা খুঁজে পাবো না। আপনি মেনে নিন দুলাভাই। অরু বাবা, তুমিই তো সবসময় জিতে গেছো, আজ না হয় নিজের মেয়ের ভালোবাসার কাছে হেরে যাও। অরু, বিশেষ করে অরু রাফিকে অনেক ভালোবাসে। আমি তো মা, আমি বুঝতে পেরেছি তোমার মেয়ে অরু সারাটা জীবন রাফির হাতে হাত রেখে সুখে থাকতে পারবে, হেসে খেলে বাঁচবে। প্লিজ অরু বাবা। পালাও। কোথায় যাচ্ছ? এত টাকা খরচ করে আয়োজন করেছি, রিসোর্ট ভাড়া নিয়েছি আমার মেয়ের ধুমধামে বিয়ে দেবো বলে, আর তুমি এখনই চলে যাচ্ছ? যদি যেতেই হয় তাহলে আমার মেয়েকে সাথে করে নিয়ে যেতে হবে। বুঝতে পেরেছো? সাজাতে গেলে স্বপ্ন রঙে হও তুমি রঙিন আবির, হাজার দাবি